তো তাহলে এই পর্যন্ত আমরা করছি। এখন আমরা পাইথনে যাই। পাইথন আপনারা একটু ইয়াটা কমান, কারণ এখানে হচ্ছে ভিডিও রেকর্ড হচ্ছে। পাইথন অনলাইন কম্পাইলার, হ্যাঁ। এখন কম্পাইলারে যাওয়ার পরে আমরা গতদিন শিখছিলাম ভ্যারিয়েবল কিভাবে ডিক্লেয়ার হয়, আর ভ্যারিয়েবল ডিক্লেয়ার হলে কতটুকু জায়গা নেয়, রাইট। যদি আমরা স্টোরেজটা না বুঝি তাহলে কিন্তু পরবর্তীতে ওই স্টোরেজের উপর ডিপেন্ড করে যে আমরা লজিকগুলো দিচ্ছি, লুপগুলো করব, কিভাবে কাজ করবে সেটা আমরা বুঝবো, ঠিক আছে। তো আমরা গতদিন শিখছিলাম যে এক্স অ্যাসাইন 10, এটার ভ্যালু কি? এক্স অ্যাসাইন 10। আর যদি আমরা এভাবে লিখি এটার মানে কি? এক্স ইকুয়াল 10। তো এটার ক্ষেত্রে কি হয়? এটার হচ্ছে 10 এক্স এর ভিতরে অ্যাসাইন করা হয়, মানে রাখা হয়। আর এইটার ক্ষেত্রে কি হয়? 10 কম্পেয়ার করা হয় এক্স এর সাথে, এক্স এর যে ভ্যালু আছে ওটা আর এটা সমান কিনা। এটা এইখান থেকে যে সমান ভ্যালুটা আসতেছে এটাও কিন্তু কোথাও স্টোর হচ্ছে না। সো এইটা আলাদা, এইটা আলাদা। তা আমরা এটার মাধ্যমে কি করতেছি? স্টোর করতেছি। তাহলে আমরা ভ্যারিয়েবল চিনবো কিভাবে? যদি একটা অ্যাসাইনমেন্ট অপারেটর থাকে, রাইট। আর যদি দুইটা থাকে তখন ওটা হলো ইকুয়াল। তাহলে আমাদের এখন এক্স এর ভিতরে কি আছে? 10 আছে। ওয়াই এর ভিতরে কি আছে? 20। এখন আমরা যদি বলি যে ওয়াই ইকুয়াল টু আবার হচ্ছে 30, এরপরে যদি আমরা প্রিন্ট করি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক্স প্লাস ওয়াই, তাহলে এখন আউটপুটে কত আসবে? 40। সবাই বুঝছি? আচ্ছা, এখন আপনাদেরকে নতুন আরো কিছু শিখাইতে হবে। যেমন আমি এটার আগে কিন্তু কোনো এই যে 40-র আগে কোনো টেক্সট নাই, 40-র পরেও কোনো টেক্সট নাই, আমরা কিছু বুঝতেছি না যে আসলে কার ভ্যালু কে প্রিন্ট করতেছে, কি হচ্ছে। আউটপুটটা দেখে, ডান পাশে আউটপুটটা দেখে কিছু বোঝা যায়? এই আউটপুটটা দেখে কিছু বুঝতেছেন? খালি 40 আসতেছে, রাইট। তা আমরা যদি একটু টেক্সট দিয়ে দেখি, যে ডাবল কোটেশনের ভিতরে আমরা একটা টেক্সট দিব, দিয়ে কমা দিব। আমরা যদি এভাবে লিখি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এটা, তাহলে একটু দেখতে সুন্দর লাগতেছে না? এটার আগে একটা ইয়া দেয়। এইখানে কয়েকটা জিনিস খেয়াল করেন। ডাবল কোটেশনের ভিতরে আমরা স্ট্রিং টাইপের ডাটা রাখি। তা আপনাদের তো বলা হয় না যে ডাটা টাইপ কি জিনিস, রাইট। তা আমরা পৃথিবীতে যা দেখি সবই ডাটা, রাইট। তো কিন্তু এখানে ডাটা আবার কি সংরক্ষণ করার সময় সব ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করতে পারি না, পারি? আমরা যখন বাজারে যাই তখন বললেই হয় যে হচ্ছে আমারে পটল দাও, আলু দাও, হয়? তো তখন আপনাকে কি জিজ্ঞাসা করে? আপা কতখানি লাগবে, ভাই কতখানি দিব? তার মানে কি আপনার নিউমেরিক্যাল ওয়ার্ড চলেই আসতেছে। তার মানে আপনাকে গণনা যখন করতে হবে তখন গণনার একটা জিনিস করতে হয়, আবার যখন আপনি এক্সপ্লেনেশন দেন তখন ওটা আলাদা দিতে হয়। তাহলে আমাদের ভাষাটাকে যদি আরেকটু আমরা ন্যারো করি তাহলে কি হয়? আমাদের ভাষাতে আমরা দুই রকমের জিনিস পাই, একটা হলো নাম্বার, আর একটা কি পাই? টেক্সট, তাই না? তা আপনারা যদি আপনাদের কিবোর্ডের দিকে একটু তাকান তাহলে দেখতে পাবেন আপনার পুরো ভাষাটা একটা কিবোর্ডের ভিতরে তারা কি দিয়ে দিছে। তাহলে এই কিবোর্ডটা দেখলে দেখেন A to Z যা আছে এটাকে কি বলবো আমরা? আলফাবেট। তাহলে আমাদের ডেটা আমরা ভাগ করব কি দিয়ে? A to Z। এখন A to Z কি শুধু বড় হাতের হয়, ছোট হাতের হয়? তাহলে A to Z। তাহলে A to Z এটাকে আমরা বলতেছি আলফা, আলফা বা অ্যালফাবেট, আলফাবেট, ঠিক আছে। এই আলফাবেটকে ছোট করে বলা হয় আলফা। সবাই কি বুঝছি? আচ্ছা, এখন বলেন তো আপনার কিবোর্ডে 0 থেকে 9 আছে? এই 0 থেকে 9 যেহেতু থাকতেছে তাহলে পৃথিবীর যত অঙ্কই থাক আপনার দ্বারা পসিবল কিনা লেখা? তার মানে 0 থেকে 9 কে আমরা কি বলবো? নিউমেরিক্যাল বা নাম্বার, ঠিক আছে। নিউমেরিক্যাল অর নাম্বার, ঠিক আছে। আপনারা যদি একেবারে বেসিক থেকে ক্লিয়ার হয়ে হয়ে আগান তাহলে দেখবেন যে আপনাদের লাইফে কখনো কোথাও আটকাবেন না, ঠিক আছে। জ্যাঙ্গোতে তো আটকাবেন না, অন্য কোথাও আটকাবেন না। তাহলে আমার পুরো কিবোর্ডটাকে ভাগ করা শেষ, কিন্তু দুই ভাবে ভাগ করলাম, একটা হলো A to Z আর একটা হলো 0 থেকে 9। কিন্তু এরপরও দেখেন আরো অনেক কিছু আছে, আছে না? তো এই যে বাকি যা আছে আলফা আর নিউমেরিকের বাইরে যা আছে এগুলোকে আমরা বলবো স্পেশাল ক্যারেক্টার। যেমন এগুলোতে থাকতে পারে এক্সক্লেমেটরি, @ হ্যাজ,
তারপরে ডলার, পার্সেন্টেজ, তারপরে এগুলো অ্যান্ড, স্টার। এক কথায় এই দুইটা বাদ দিয়ে বাকি যা আছে, এমনকি স্পেসও হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার। অ্যান্ড ক্যারেক্টার কি জিনিস? ক্যারেক্টার হচ্ছে সিঙ্গেল যে কোনো কিছুই ক্যারেক্টার। সেটা এ হইতে পারে, সেটা 0 হইতে পারে, সেটা হ্যাজ হইতে পারে। আপনার কিবোর্ডে যদি একটা ক্লিক করে যে আউটপুটটাই আসবে, ওই সিঙ্গেল একটা আউটপুটটাকে আমরা বলতেছি ক্যারেক্টার। কারণ ক্যারেক্টারের ঘটনা যদি পিছন থেকে বলতে যাই, বলবো নাকি সময় নষ্ট হবে? বলবো। আচ্ছা, তা আমরা যখন কি করতাম, যে একেবারে আদিম যুগে, এক যুগ থেকে আরেক যুগে যদি আমাদের কোনো বার্তা পাঠানো লাগতো, মানে বার্তা পাঠানো বলতে এরকম যে এই রাজা এই কাজ করছে, পরবর্তীতে এই গল্পের আকারে শোনা হতো, তাই না? খ্যামটা আকারে শোনা হতো, অনেক ধরনের গান দিয়ে এগুলোকে পরবর্তী যুগে শোনানো হতো, রাইট? সন্ধ্যার সময় হচ্ছে মাঝখানে আগুন দিয়ে সবাই গল্প শুনতো। তো এইভাবে এক যুগের গল্প আরেক যুগে চলে যেত। কিন্তু এটা কি, এটা পসিবল সবকিছু ধরে রাখা? তো এটাকে আবার ধরে রাখার জন্য আমরা কি করলাম? আমরা পাথরের গায়ে হচ্ছে মূর্তি করা শুরু করলাম, লেখা শুরু করলাম, চিহ্ন দিয়ে হচ্ছে বোঝা শুরু করলাম। এটার মাধ্যমে কি হলো? গল্পগুলো স্থায়ী হলো। কিন্তু সবাই কি এই গল্প বুঝে? এটা কি নির্দিষ্ট কোনো স্ট্যান্ডার্ডাইজ আছে? নাই। তারপরে কি হলো? স্ট্যান্ডার্ডাইজ করার জন্য আমরা কি করতেছি? বিভিন্ন ধরনের চিহ্নকে স্ট্যান্ডার্ডাইজ করলাম। এই চিহ্নগুলোকে আমরা বলতেছি এক একটা ক্যারেক্টার। যেমন বাঘ, ভাল্লুক, এগুলো কি এক একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারগুলো যখন আমাদের দেয়ালে আঁকা থাকতো, তখন বুঝতাম যে বাঘ একটা জিনিসকে খাচ্ছে, রাজা ওকে পিটাইতেছে। আপনারা বিভিন্ন মন্দিরে দেখবেন এই ধরনের হচ্ছে কিছু কৃতকর্ম আছে, রাইট? সো ওগুলো তখনকার স্ট্যান্ডার্ড ছিল 1200-1300 শতাব্দী আগে। তো তখন এই যে লেখাগুলাকে কি করা হলো, মানে 1200-1300 বলতেছি, খ্রিস্টাব্দের 1200 খ্রিস্টাব্দ, ঠিক আছে, আগে, পূর্ব যেটা বলা হয়। তো তখন হচ্ছে এই ধরনের জিনিসগুলো আসলো। তা ওই ক্যারেক্টারগুলোকে আমরা ছোট করতে করতে এখন ABCD তে নিয়ে আসছি। তো এই জন্যই আমরা এইগুলোকে এখনো এক একটাকে সিঙ্গেল সিম্বল বা ক্যারেক্টার বলি। ওকে, তাহলে এই যে এক একটা ক্যারেক্টার, এগুলো যেগুলো হচ্ছে আলফাবেট এবং নিউমেরিক্যালের বাইরে, এগুলোকে আমরা বলতেছি স্পেশাল ক্যারেক্টার। আর যেগুলো নিউমেরিক সেগুলোকে বলবো নিউমেরিক ক্যারেক্টার, আর যেগুলো আলফা সেগুলোকে আলফা। ওকে, তাহলে আমাদের যদি মেইনলি চিন্তা করি, তাহলে আমাদের হচ্ছে ডেটা টাইপ দুই রকমের। কারণ আলফার ভিতরে আমরা কি করতে পারি? স্পেশাল ক্যারেক্টার ভরে দিতে পারি। বাট নাম্বারের ভিতরে কি কোনো কিছু ঢোকাইতে পারবো? নাম্বারই। কারণ নাম্বারের সাথে ছাড়া যোগ বিয়োগ গুণ ভাগ হয় না, এটা তো আমরা জানি। এই জন্য আমরা আমাদের ইয়াকে প্রধানত দুই ভাগে ভাগ করলাম, একটা হলো নাম্বার আর একটা হলো কি ক্যারেক্টার বা স্ট্রিং। তাহলে এই ক্যারেক্টারকে পাশাপাশি ক্যারেক্টার, একটা বা তার বেশি ক্যারেক্টার যদি পাশাপাশি বসে, তখন আমরা এটাকে বলি স্ট্রিং। স্ট্রিং কখন বলবো? পাশাপাশি একের অধিক যখন ক্যারেক্টার বসবে তখন ওটাকে স্ট্রিং বলবো, নাম্বার ছাড়া। ঠিক আছে, তাহলে স্ট্রিং, STRING। তাহলে আমাদের দুইটা ডেটা টাইপ হবে, একটা হলো স্ট্রিং আর একটা হলো নাম্বার। ঠিক আছে, এই নাম্বারকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো ইন্টিজার আর একটা হলো ফ্লোট। ঠিক আছে, তার মানে আলটিমেটলি এখন যদি আমরা এটা সরাই ফেলি, তাহলে তিন ভাগে ভাগ করতেছি। কি কি? স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট। ইন্টিজারকে আবার ছোট করে লেখা হয় INT, ঠিক আছে, আর স্ট্রিংকে ছোট করে লেখা হয় STR। সবাই বুঝে গেছি? তাহলে আমাদের ডেটা টাইপ কত প্রকার? তিন প্রকার প্রাথমিকভাবে। এরপরে কিন্তু আরো ডেটা টাইপ আছে, বুলিয়ান আছে, তারপর হচ্ছে লিস্ট আছে, এরকম আরো অ্যারে আছে। বুঝতে পারছি? তো ডাটা টাইপ আরো আছে, বাট আপাতত শুরু করার জন্য আমাদের তিনটা ডাটা টাইপে আমরা কনভার্ট করলাম। একটা হলো স্ট্রিং, মানে পৃথিবী যা আছে সব ওই স্ট্রিং এর ভিতরে ঢুকবে, নাম্বার সহ। মানে আমরা যে প্যারাগ্রাফ কথা বলি না, প্যারাগ্রাফের ভিতরে নাম্বারও থাকে আবার কথাও থাকে। তাহলে ওই প্যারাগ্রাফ গুলাকে একের বেশি ক্যারেক্টার দিয়ে যখন তৈরি করা হয়, ওটাকে বলবো কি? স্ট্রিং। তাহলে সবগুলা আপনার কিবোর্ডে যা আছে সবগুলো একসাথে করলে স্ট্রিং হয়ে গেল। ঠিক আছে, এক কথায় পুরো ভাষাটাকে আপনি স্ট্রিং বলতেছেন। এর মধ্যে যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলোকে আলাদা করে আপনি কি করতেছেন? যোগ বিয়োগ গুণ ভাগ করতেছেন। এই জন্য আমরা কি করতেছি? ওই নাম্বারগুলোকে ইন্টিজার এবং ফ্লোটে ভাগ করতেছি। তো স্ট্রিং তাহলে হচ্ছে কি? যা আছে সব, যা আছে সবই স্ট্রিং। ঠিক আছে, কিন্তু নাম্বার আলাদা জিনিস। নাম্বার কি?
নাম্বারের মধ্যে হচ্ছে দুই রকম, একটা হলো ইন্টিজার, একটা হলো ফ্লোট। দশমিক ছাড়া যেটা, সেটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা যেটাকে বলা হয়। যেমন 10, এটার ভিতরে দশমিক আছে। তারপরে হচ্ছে 40, দশমিক আছে। তারপরে হচ্ছে 5, দশমিক আছে। 1, দশমিক আছে নাই। তার মানে পূর্ণ সংখ্যা যেগুলো, সেগুলোকে বলবো ইন্টিজার। আর পূর্ণ সংখ্যা বাদ দিয়ে ধরেন 10 দশমিক, দশমিক আসলেই হয়েছে, 0 যদি থাকে তাও এটা ফ্লোট। কথা বুঝাইতে পারছি? দশমিকের পরে যদি 0 থাকে, কোনো কিছু না নেই, তারপরও এটা হচ্ছে ফ্লোট। বুঝতে পারছি? তারপরে আমরা হইতে পারে 2.5, 2.1, তার মানে পয়েন্ট আসলে আমরা বুঝবো এটা একটা ফ্লোট। যদি পয়েন্ট না থাকে তাহলে ইন্টিজার। আর স্ট্রিং এর ভিতরে আরো সহজভাবে যদি বুঝতে চাই, স্ট্রিংটা থাকবে সবসময় ডাবল কোটেশনে অথবা সিঙ্গেল কোটেশনে। তাহলে ডাবল কোটেশনের ভিতরে যদি 10ও থাকে তাও এটা স্ট্রিং। সবাই কি বুঝছি? তাহলে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি নাম্বারও থাকে তাও এটা স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। তাহলে স্ট্রিংকে চেনার সহজ উপায় কি? ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে থাকবে। এবং পাইথনে ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন সেম জিনিস। সবাই কি বুঝছি? এখন আপনারা আবার কোয়েশ্চেন করেন না কখন ডাবল কোটেশন লিখবো, কখন সিঙ্গেল কোটেশন। দুটা সেম। ক্লিয়ার? দুটা সেম ভাবে আচরণ করে। আপনি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন যে কোনো একটা ইউজ করতে পারেন। তবে শুরুটা যদি সিঙ্গেল কোটেশন হয় তাহলে শেষটাও সিঙ্গেল কোটেশন হবে। ডাবল কোটেশন দিয়ে স্টার্ট হলে ডাবল কোটেশন দিয়ে শেষ হবে। ক্লিয়ার? তাহলে এন্ড, স্টার্টিং আর এন্ডিংটা সবসময় একই হবে। ক্লিয়ার? ওকে। তো তাহলে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনে থাকলে ওটা স্ট্রিং, আর ডাবল কোটেশন স্ট্রিং মানে না থাকলে, নাম্বার থাকলে ওটা হচ্ছে দশমিক ছাড়া হলে ইন্টিজার, আর যদি দশমিক থাকে তাহলে ওটা হচ্ছে ফ্লোট। ক্লিয়ার? তাহলে এখন বলেন এগুলো কি ইন্টিজার না ফ্লোট? ইন্টিজার। তাহলে আমরা যদি এখানে বলে দেই 0.0, তাহলে আউটপুটটা এখানে কি 40 আসবে নাকি অন্য কিছু হবে? 40.0 আসবে। তার মানে ফ্লোটকে আমরা বেশি প্রাধান্য দিই। সবাই কি বুঝছি? তাহলে এটা একটু নোট করে রাখেন আপনাদের খাতায়, যে যদিও ভিডিওতে আছে বাট নোট করলে আরো ব্রেনে হচ্ছে আপনাদের হবে, সার্কুলেট হবে। যে আমরা 3টা ডাটা টাইপে কনভার্ট করি। 3 ডেটা টাইপ। তার মানে আমরা ভ্যারিয়েবলের ভিতরে যে ডেটাগুলো রাখি এগুলোর টাইপটাই হচ্ছে ডেটা টাইপ। সবাই কি বুঝছি? ডেটা কত রকম সেটাই হচ্ছে টাইপ। ক্লিয়ার? অনেকে হচ্ছে ইংলিশ কম বুঝেন, সো এখানে লজ্জা পাওয়ার কিছু নাই, আমরা বাঙালি, কম বুঝতেই পারেন। এজন্য আমি আরো ভালোভাবে বলতেছি যে এক্স ওয়াই জেড যে ভ্যারিয়েবলগুলো থাকবে, এই ভ্যারিয়েবলের ভিতরে যে ডাটাটা রাখবো সেই ডাটাটা কোন টাইপের মধ্যে পড়তেছে সেটা বোঝার জন্য আমরা সাধারণত 3 ভাগে ভাগ করি, যদিও আরো অনেক ডাটা টাইপ আছে। সবাই বুঝছে? তো প্রধানত 3টা ডাটা টাইপ কি? স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট। স্ট্রিংকে str দিয়ে প্রকাশ করা হয়, ইন্টিজারকে int দিয়ে, আর ফ্লোটকে float দিয়ে। ক্লিয়ার? সো এতটুকু একটু হচ্ছে নোট করে রাখেন। আমরা এখন দেখেন প্রিন্টের ভিতরে 2টা অংশ আছে, একটা হলো স্ট্রিং আর একটা হলো ইন্টিজার। সবাই বুঝছি? এই কমার কারণে দেখেন এই ডাবল কোটেশন শেষ হয়েছে কি ইকুয়ালের পর পরে না, কিন্তু এখানে দেখেন ইকুয়ালের পরে আর 40-র মধ্যে একটা কিন্তু স্পেস আছে, দেখতে পাচ্ছেন? তো এটা হচ্ছে কমা যদি দেই তাহলে অটোমেটিক সে একটা স্পেস নিয়ে নেয়, এটা ডিফল্ট। এটা আপনি কোনোভাবে এটা চেঞ্জ করতে পারবেন না। এই জন্য দেখেন আমি ডাবল কোটেশনের পরে কিন্তু কোনো স্পেস এখানে দেই নাই, যদি দেই তাহলে আরো একটা স্পেস এখানে বেড়ে যাবে। বুঝতে পারছি? তাহলে ডাবল কোটেশনের পরে যদি কমা থাকে তাহলে সে অটোমেটিক একটা স্পেস নিয়ে নেয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার এখন কি না, কোনো অপশন নাই। কমা দিলে একটা অটোমেটিক স্পেস আসবে। হ্যাঁ, কিন্তু অন্যান্য প্রোগ্রামিং এ নেয় না, শুধু পাইথনে নেয়। ঠিক আছে? তাহলে আমরা এখন এই যে 10, 20, 30 এগুলো করতেছি, রাইট? এখন আমি কি করতে চাই? এগুলোকে ডাইনামিক্যালি ইনপুট নিতে চাই। তাহলে আমরা কি বলবো? ডাইনামিক্যালি ইনপুট নিলে কি করি? ইনপুট এই কথাটা দেই, ফার্স্ট ব্র্যাকেট দেই, তারপর ডাবল কোটেশনের ভিতরে একটা মেসেজ দিব যে এন্টার এ নাম্বার। তাহলে এই যে মেসেজটা দিলাম ডাবল কোটেশনের ভিতরে, এটা কি টাইপের ডাটা? স্ট্রিং ডাটা, তাই না? আচ্ছা, তাহলে আমরা আরেকটা জিনিস মনে রাখবো, এই যে ইনপুট ফাংশনের মাধ্যমে, ইনপুট কি একটা ফাংশন কি ফাংশন না? বলেন কেন ফাংশন? কারণ ইনপুটের পরে ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে এটা হচ্ছে একটা ফাংশন। এবং এটা হচ্ছে আমরা বানাইছি নাকি এটা বানানোই আছে? তাহলে বানানো থাকলে এটার নাম হচ্ছে বিল্ড ইন ফাংশন, আর যেটা আমরা বানাই সেটা হলো ইউজার ডিফাইন্ড ফাংশন। আমরা যেটা বানাইছি মনে আছে
এই যে এখানে একটা ফাংশন বানাইছি ডেভ এইচ, এটা হলো ইউজার ডিফাইন্ড, মানে আমি আমার মতো করে বানাইছি। আর এটা কে বানাইছে? প্রোগ্রামিং যেটা যারা বানাইছে তারা, তাই না? তাহলে এটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে, বিল্ড ইন ফাংশন। তাহলে ইনপুট যে বিল্ড ইন ফাংশন, এই ফাংশনটা কি করে, যে ইনপুটটাই নেয় না কেন সে ডিফল্ট ভাবে এটাকে স্ট্রিং এই নেয়। আপনি নাম্বার দিলেও ও স্ট্রিং এ কনভার্ট করে। কথাটা কি বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে আমরা ইনপুট নেই, এতগুলো না নিয়ে একটা ইনপুট নেই। তাহলে ইনপুট ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন এন্টার অ্যানাদার নাম্বার। এটা জাস্ট এ মেসেজ, এটা আপনি আপনার মতো করে দিতে পারেন। ওকে, আমি যখন এখানে রান করব তখন সে প্রথম লাইনটা যখন রান করবে তখন দেখেন এন্টারে নাম্বার এটা পাইছে, এটাকে কিন্তু সে এখানে প্রিন্ট করে দিছে। এখন সে আমার কাছে এই যে লাফাইতেছে না, এটার মানে সে ইনপুট চাচ্ছে। তাহলে আমি ধরেন 10 দিলাম বা 20 দিলাম, ঠিক আছে, তারপরে এন্টার দিব। এন্টার যদি দেই তাহলে সে পরের লাইনকে এক্সিকিউট করতেছে। তো এইভাবে প্রোগ্রামিং কি করে, উপর থেকে নিচের দিকে লাইনগুলোকে এক্সিকিউট করতে করতে আসে। তাহলে প্রথমে সে ইনপুট পাইছে, ইনপুট লাইনটা কারণ, তো যতক্ষণ না ফার্স্ট 1 নাম্বার লাইন কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে 2 নাম্বার লাইনে যাইতে পারবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে প্রোগ্রামিং কি করে উপর থেকে নিচের দিকে আসে, যতক্ষণ না প্রথম লাইন কমপ্লিট হচ্ছে পরের লাইন আসবে না, ওই লাইন কমপ্লিট না হলে পরের লাইনে যাইতে পারবে না। তাহলে এখন যতক্ষণ পর্যন্ত না আমি এখানে এন্টার দিব ততক্ষণ পর্যন্ত পরের লাইনে সে যাইতে পারতেছে না। তার মানে আমরা 30 দেই। এখন 30 কে যোগ করলে আমার কি হওয়া উচিত ছিল? 50, কিন্তু এখানে আসছে কত? 2030। তার মানে এটা হচ্ছে পাশাপাশি বসে গেছে, তার মানে এরা ম্যাথমেটিক্যাল যোগ হয় না, এটা কি হয়েছে? কনক্যাট হয়েছে, মানে স্ট্রিং দুটো পাশাপাশি বসে গেছে, ঠিক আছে। তো এটা তো আমি চাই না, কি চাই? নাম্বার চাই। তাহলে নাম্বারে যদি কনভার্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? টাইপ কাস্টিং করতে হবে। টাইপ কাস্টিং কি? এক টাইপ থেকে আরেক টাইপে তাকে কি করব? চেঞ্জ করব। এটাকে বলতেছি আমরা কি? টাইপ কাস্টিং, ঠিক আছে। আপনারা হিন্দুদের হচ্ছে দেখেন না কাস্ট আছে, কি কি জানি কাস্ট থাকে, তাই না? ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, কাশ্যপ, কি জানি থাকে, তাই না? তো এগুলো কি ওদের কাস্ট। তা আমরা এই কাস্ট গুলাতে চেঞ্জ করব, ঠিক আছে। আচ্ছা, এখানে কেউ হিন্দু আছেন? আছেন? কেউ নাই? এত পিওর? আচ্ছা, যাই হোক, থাকলে আমি একটা জিজ্ঞাসা করতাম, সেটা হচ্ছে ব্রাহ্মণ আর হচ্ছে যদি ওই যে শূদ্র না কি জানি, শূদ্র বিয়ে হইলে এদের বাচ্চা হলে কি হবে? চন্ডাল। ব্রাহ্মণ যদি পুরুষ হয় এবং নারী যদি শূদ্র হয়, তাদের যে সন্তান হবে সে হবে চন্ডাল, সে অচ্ছুত, তাকে ব্রাহ্মণ স্পর্শ করতে পারবে না, ব্রাহ্মণের গ্রামে সে থাকতে পারবে না, ব্রাহ্মণের গ্রামের থেকে 40 গজ দূরে থাকে থাকতে হবে। আর যদি মেয়ে হচ্ছে ব্রাহ্মণ হয় আর ছেলে যদি, আরো খারাপ মেথড, কি করে মেথডের এই সিলেবাস উৎপত্তি হয়েছে। আচ্ছা, যাই হোক, এগুলোতে না যাই, এগুলো পাবলিক জিনিস এখানে। আচ্ছা, তো একটু কাট টুট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদেরকে কি করতে হবে? টাইপে কনভার্ট করতে হবে। তা আমরা সাধারণত যদি ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে লিখবো INT ফার্স্ট ব্র্যাকেট, এটা হলো বিল্ড ইন ফাংশন। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যদি আমরা ওয়াই কে রেখে দেই বা এক্স কে রেখে দেই তাহলে কি হবে? এক্স এর যে ভ্যালুটা আছে ওটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কিসে? ইন্টিজারে। তা আমরা চাইলে এখানেও চেঞ্জ করতে পারি, এখানেও চেঞ্জ হয়। আমরা এখানে আগে চেঞ্জ করি। এখানে কি চেঞ্জ করব? INT ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এক্স কে দিয়ে দিব, ঠিক আছে। তাহলে এক্স এর যে ভ্যালুটা আছে ওটা ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। তাহলে ওটা স্ট্রিং এ ছিল, কোথায় চেঞ্জ হয়ে যাবে? ইন্টিজারে। আবার ওয়াই এর ভ্যালুটাকে আমি কি করতে চাই? ধরেন ফ্লোটে চেঞ্জ করতে চাই, তাহলে ফ্লোটের জন্য আছে FLOAT ফার্স্ট ব্র্যাকেট, এটা দিলে ফ্লোটে চেঞ্জ হয়ে যায়। তো ধরেন আমরা ফ্লোটে দেই, ঠিক আছে। ইন্টিজারেও দিতে পারেন, বাট আমরা টেস্ট করার জন্য কি করলাম? ফ্লোট ফার্স্ট ব্র্যাকেট ওয়াই। এখন যদি আমরা এটাকে রান করি 20 30, তাহলে দেখেন 50.5 আসছে, 0 আসছে, আসছে তো নাকি? এখন এইখানে বারবার চেঞ্জ করা তো কঠিন, কারণ আমি যদি আরেকবার প্রিন্ট করি, আবার যদি আমি x প্লাস ওয়াই দিই, x প্লাস ওয়াই, তাহলে দেখবেন 20 30, একটাতে 50 আসছে, আরেকটাতে আবার 20 30 আসছে।
তার মানে আমার কি ভ্যারিয়েবলের এক মানে যেখানে চেঞ্জ করতেছি ওখানে শুধু চেঞ্জ হচ্ছে, সব জায়গায় চেঞ্জ হচ্ছে না। তাহলে সব জায়গায় যদি আমার চেঞ্জ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, তাহলে যেখানে আমি ইনপুট নিচ্ছি ওইখানে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে এই জায়গাতে যদি আমি কি করি, পুরো জিনিসটাকে কাট করে নেব, কন্ট্রোল এক্স কাট করে নিলাম, মানে যা আছে তাই থাকবে, জাস্ট খালি ওটাকে ইন্টিজারের ফাংশনের ভিতরে ভরে দেব। খুব কঠিন কিছু, খালি ইন্টিজারের ভিতরে পুরো জিনিসটাকে আমরা ভরে দিলাম। তাহলে কি হবে, যা ইনপুট আসবে আগে ইন্টিজারে কনভার্ট হবে, তারপরে এক্স এর ভিতরে অ্যাসাইন হবে। তাহলে সেম ওয়েতে আমরা এই কাজটাও করি, এটাকে কাট করে নেই, ইন্টিজার ফার্স্ট ব্র্যাকেট এটার ভিতরে এটা। এখন এখন রান করি, দেখবেন যে এখন দুটাই কাজ হচ্ছে, ঠিক আছে 20 30। বাট আমাদের যেহেতু 3 নম্বর লাইনে ফ্লোট করে রাখছি এজন্য আউটপুটটা ফ্লোটে আসবে, পরেরটা ইন্টিজারেই আসছে। সবাই কি বুঝছি ব্যাপারটা? এটা একটু হাতে করেন আপনারা। আমরা এই যে এই জিনিসটাকে করলাম, এখন এটার পরে আমি আবার স্ট্রিং লিখতে চাই, ধরেন এই লাইনটা বাদ দিলাম, 3 নম্বর লাইনটা, যেহেতু এখানে আমি এই ওয়াইয়ের পরে আবার কমা দিব, কমা দিয়ে আবার ডাবল কোটেশন দিয়ে লিখব যে সাম অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ প্রেজেন্টেড, মানে আমি আমার মতো করে একটা স্ট্রিং লিখলাম। এখন এটা লিখলে আবার আউটপুটটা যদি আমি রান করি তাহলে কি আসবে দেখি। তো ধরেন হচ্ছে আমার 50 আর 20 দিলাম, ঠিক আছে, তাহলে কত আসবে 70। তাহলে জিনিসটা কেমন ভাবে আসতেছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 70, তারপরে আরেকটা স্পেস দিচ্ছে, কারণ কি এই কমার কারণে একটা স্পেস আসছে, তারপরে বলতে সাম অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ প্রেজেন্টেড। তার মানে আমি কমা কমা দিয়ে ডাটা টাইপগুলোকে আলাদা করতেছি। সবাই কি ক্লিয়ার? এতটুকু পারবেন? তাহলে আপনাদেরকে একটা প্রবলেম সলভিং দেই, আপনারা এই প্রবলেম সলভিংগুলো যদি করতে পারেন তাহলে আপনাদের হাত পাকবে, ব্রেন কাজ করবে ভালো, ঠিক আছে। তা আমি মোটামুটি আমার যত স্টুডেন্ট আছে 8 থেকে 10 বছর ধরে এই একটা ওয়েবসাইট দিয়ে করাই, তারা ভালো একটা ইয়া করে, কারণ এটা বিগিনারদের জন্য খুব ভালো। এটা হচ্ছে কোড ফর উইন, ঠিক আছে। এটাতে যাবেন, এই যে কোড ফর উইনে এই লোগোতে ক্লিক করবেন, ক্লিক করলে এই যে সি প্রোগ্রামিং এক্সারসাইজ এই জিনিসটা চলে আসে। তা আমি লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে অফিসিয়াল গ্রুপে দিচ্ছি, ঠিক আছে। এই যে বীজ সলিউশন, এই গ্রুপে আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাতে গেলে আপনার কিছু প্রবলেম দেখাবে, সেই প্রবলেমগুলো কি, একটু নিচের দিকে আসবেন, দেখেন 1 2 3 করে আপনাকে 18টা প্রবলেম দিচ্ছে, এর মধ্যে 1 নাম্বারটা বাদ দিয়ে দিবেন, এটা দরকার নেই, ঠিক আছে। এবার হচ্ছে আপনি এই যে 2 নাম্বার যেটা, এটা অলরেডি আমরা করে ফেলছি, এটার ভিতরে ঢুকলে আমাকে এখানে কয়েকটা জিনিস দিচ্ছে, সে আমাকে এক্সপ্লেন করতেছে কি করতে হবে, সে আমাকে স্যাম্পল একটা ইনপুটও দিয়ে দেখাচ্ছে, আউটপুটও দিয়ে দেখাচ্ছে, যে এই প্রোগ্রামটা রান করলে ইনপুট কি দিবা আর আউটপুট কি আসবে, ঠিক আছে। তো এখানে দেখেন বলতেছে রাইট এ সি প্রোগ্রাম, আপনাকে সি প্রোগ্রাম করতে হবে না, আপনি পাইথন দিয়ে করবেন, ওকে। প্রোগ্রাম যাই হোক না কেন আপনি খালি জাস্ট কোডটা কি করতে বলছে সেটা বুঝবেন। রাইট এ সি প্রোগ্রাম টু ইনপুট 2 নাম্বারস ফ্রম ইউজার্স অ্যান্ড ক্যালকুলেট দেয়ার সাম, তার মানে 2টা ইনপুট ইউজারের কাছ থেকে নিতে বলতেছে, যেটা আমরা ইনপুটের মাধ্যমে নিচ্ছি, এবং তাদের সামটাকে প্রিন্ট করতে বলতেছে। একই কথা 3 বার বলা আছে, এইটা একটা, পরের লাইনেও সেম কথা বলছে, সি প্রোগ্রামিং টু অ্যাড 2 নাম্বারস অ্যান্ড ডিসপ্লে দেয়ার সাম অ্যাজ আউটপুট, একই কথা। আবার বলছে হাউ টু অ্যাড 2 নাম্বারস ইন সি প্রোগ্রামিং, ঠিক আছে, মানে একই কোয়েশ্চেন কতভাবে করা যায় সেটা বুঝাইছে। এবার স্যাম্পল ইনপুটে আপনাকে যা বলছে, যেমন বলছে অমনি আপনাকে স্যাম্পল ইনপুটটা দিতে হবে। তাহলে বলছে ইনপুট ফার্স্ট নাম্বার একটা স্পেস দিয়ে 20, আবার ইনপুট সেকেন্ড নাম্বার একটা স্পেস দিয়ে 10, বুঝতে পারছি। তা আমাদের কি ওই হিসেবে এখানে করা আছে? করা নাই। এখানে স্যাম্পল ইনপুটে সে আমাকে বলে দিছে, ধরেন এটা আমার ক্লায়েন্ট বলে দিছে যে আমার এই প্রোগ্রামটা এইভাবে হবে, তাহলে আপনাকে তো বলেই দিছে যে যখন আপনি প্রোগ্রামটা রান করবেন তখনই লিখতে হবে কি ইনপুট ফার্স্ট নাম্বার, এই কথাটা আসতে হবে। আমরা কি দিয়ে রাখছি? এন্টারে নাম্বার, তাহলে এন্টারে নাম্বারের জায়গায় আমাকে কি বসাতে হবে? ইনপুট ফার্স্ট নাম্বার, তাহলে ইনপুট ফার্স্ট নাম্বার বসাই।
এখানে আপনাদের এই কন্ট্রোল আর এফএন দুটো এক জায়গায় থাকাতে আমার খুব বিরক্ত লাগে। হ্যাঁ, মাঝে মধ্যে কন্ট্রোল থেকে FM চাপ কর্নার করে থাকে, ফাংশনটা এই পাশে থাকে। হ্যাঁ, তো গেল প্রথম লাইনটা গেল। আমার এখানে দেখেন একটা কিন্তু ছোট্ট স্পেস আছে 20-র আগে, দেখতে পাচ্ছেন? যার কারণে আমি এখানে ডাবল কোটেশনের আগে একটা স্পেস দিয়ে রাখতেছি। বুঝতে পারছি? এরপরে আমরা কি করব, সেকেন্ড ইনপুট সেকেন্ড নাম্বার এই কথাটাকে নিব। এই প্রবলেম সলভিং যত বেশি করতে পারবেন যে সে তত ভালো কাজ করবে। এবার আমাকে আউটপুট কি দেখাতে বলছে, বলছে এই দুটা সাম হবে, বাট আউটপুটে আমাকে এইভাবে দেখাতে হবে সাম ইকুয়াল টু এটা। তাহলে আমি এটাকে কপি করলাম, করে আমি কি করব, আর বাকিটা আমার লাগতেছে না, কারণ আমাকে বলছে কি এইভাবে। ঠিক আছে, দেখেন তো এই 30-র আগে একটা স্পেস আছে, যার কারণে আমরা কি করব, ঠিক আছে? তাহলে রান করলাম, দেখেন তো ওরা যেভাবে ইনপুটটা চাইছে ওইভাবে ইনপুটটা আসছে না, আসছে কিনা? আমরা দিইনি 10 দিলে 20 দিয়ে তাহলে এই জিনিসটা আসছে না, তাহলে 20 দিতে বলছে, তাহলে আমরা 20 দিয়ে রাখি, এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে ইনপুট সেকেন্ড নাম্বার হুবহু আসছে না ওদের মতো, এবার 10 দিতে বলছে, আমরা তাহলে 10 দেই, এন্টার দেই। ওরা যেভাবে আউটপুটটা দেখাইতে বলছে সাম ইকুয়াল টু 30 ওইভাবেই আসছে না। তো আমাদের প্রবলেম সলভিং এভাবেই করতে হয়, ঠিক আছে? যে ওরা যেভাবে ইনপুট আউটপুট দেখাবে আমাদেরকে ওইভাবে ইনপুট আউটপুটটা দেখাতে হবে। এখন যদি বলে যে 30-র আগে স্পেস হবে না, তাহলে কি করবেন আপনারা, দেখি কে পারেন। কমা দিব না। কমানো দিলে হবে না। এই 30-র আগে আমার স্পেস দরকার নেই, এখন আপনারা কেমনে করবেন করেন, এটাই আপনাদের। তাহলে আমরা এখানে 10 যদি দিয়ে দেখি, তাহলে দেখেন এক্স প্লাস ওয়াই আসতেছে, কারণ কমা কেটে দিছি, ডাবল কোটেশনটা আমরা এক্স প্লাস ওয়াই এর পরে নিয়ে চলে গেছি। তো এখন যদি আমরা রান করি আবার 20 10, তাহলে কিন্তু সে আমাকে এক্স প্লাস ওয়াই দিচ্ছে, কোনো আউটপুট দিচ্ছে না। তো এইটাকে আউটপুট যদি নেওয়া হয়, তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে যাই দিচ্ছি সে ওটাকে স্ট্রিং হিসেবে নিচ্ছে, কিন্তু এক্স আর ওয়াই কি আমার ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েবলকে আলাদাভাবে চিনানোর জন্য আমাদের আর একটা ওয়ে আছে, সেটা নাম হচ্ছে এফ স্ট্রিং। এটা একটা ফরম্যাটিং, এই ডাবল কোটেশনের আগে এফ দিব, আর এইটার ভিতরে কোনটা আমার ভ্যারিয়েবল সেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঘিরে দেব, তাহলে সে বুঝে যাবে এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। তাহলে এটাকে আর ডাবল কোটেশনের মতো আউটপুট হিসেবে নিব না। তাহলে এখন রান করলে আমরা দেখতে পাবো 20 আর 10 যদি দেই, তাহলে দেখেন আমার স্পেস কমে গেছে, 30টাই আছে। তাহলে এখানে কি করলাম সেটা আগে বুঝেন। আমরা ডাবল কোটেশন যখন স্টার্ট করি ওইখানে আমরা এফ কথাটা লিখলাম, এফ এর মানে হচ্ছে ফরম্যাট, বুঝতে পারছি? তো স্ট্রিং এর আগে যদি এফ লেখেন, তাহলে ওই স্ট্রিং এর ভিতরে আপনি চাইলে আপনার ভেরিয়েবলকে আলাদা করতে পারবেন। তো আলাদা করার জন্য আমরা কি করি, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, বা এটাকে বলা হয় কার্লি ব্রেস, ঠিক আছে? তো এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যখন আপনি ভেরিয়েবলটাকে রাখবেন, তখন সে বুঝে যাবে এটা একটা ভেরিয়েবল। এখন এক্স আর ওয়াই ভেরিয়েবল যেহেতু, এজন্য সে কিন্তু ইরোড দেয় নাই, বরং এক্স আর ওয়াই এর যে ভ্যালুটা সেটাই সে যোগ করে এখানে দেখাইছে, বুঝতে পারছি? তাহলে ডাবল কোটেশনের ভিতরে ভ্যারিয়েবলকে চেনানোর ওয়েটা কি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ভ্যারিয়েবল দিব, আর স্ট্রিং শুরু করার সময় এফ দিব। সবাই কি ক্লিয়ার? এতটুকু সবাই হাতে করেন। এরপরে আমরা জ্যাঙ্গোতে এই ভ্যারিয়েবল যা করছি ওটা ওখানে করে দেখাবো, ঠিক আছে? তা আমরা এই প্রোগ্রামটাকে আমরা কি করব, জ্যাঙ্গোতে যেয়ে দেখব রেসপন্স আকারে, ঠিক আছে? তো রেসপন্সে কিভাবে দেখব, আমরা যে ভ্যারিয়েবলটা লিখছিলাম না, আমরা এই হোমের ভিতরে ভ্যারিয়েবলের ভিতরে ভি এক্স ইকুয়াল টু 10 দিব, আর ওয়াই ইকুয়াল টু 30 দিব, ঠিক আছে? আর এইখানে জাস্ট আউটপুটটা দিব, শুধু কি আউটপুট দিতে চাই, এক্স প্লাস ওয়াই, রাইট? তাহলে এক্স প্লাস ওয়াই শুধু এভাবে যদি দেই, তাহলে সে কি হিসেবে নিবে,
স্ট্রিং আকারে নেবে। স্ট্রিং হিসেবে নেবে, রাইট? তাহলে আমাকে কি করতে হবে, এফ দিতে হবে, তাহলে ফরম্যাটিং হয়ে গেল। আর এটাকে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? এখন সেকেন্ড ব্র্যাকেটের আগে আপনি চাইলে কথা লিখতে পারেন, সেকেন্ড ব্র্যাকেটের পরে কথা লিখতে পারেন, তাই না? তো দি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এটা। তাহলে এখন যদি আমরা, যেহেতু আমাদের রান আছে না, তাহলে ওইখানে আমাদের যে আউটপুট আছে হোম, এটিকে রিলোড দেই, আসছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 40 আসছে। একটা হচ্ছে 10 আর একটা 30 দিছিলাম, তাহলে বুঝতে পারছি? তাহলে আমরা ওখানে যেটা প্রিন্ট করলাম এখানে রেসপন্স আকারে দেওয়া শিখে গেলাম। তো এইভাবে আমরা সিমultaneously পাইথন যা শিখবো ওইটা এখানে ইউজ করা শিখবো, ঠিক আছে? তাহলে মনে থাকবে যে আমরা আসলে রিয়েল লাইফে কিভাবে ইউজ করি। ক্লিয়ার? ওকে, পাইথন আরেকটু আগাই, সেটা হচ্ছে যে ফরম্যাটিং শিখলাম, যে কিভাবে হচ্ছে ফরম্যাটিং এর ভিতরে ডাবল কোটেশনের ভিতরে আমরা স্ট্রিংও দিতে পারি, আবার ভ্যারিয়েবলও প্রিন্ট করতে পারি। আবার আমরা শিখলাম কিভাবে ইনপুটটা নিতে হয়, ইনপুটটাকে আবার ইন্টিজার ফ্লোট কিভাবে কনভার্ট করতে হয়, তারপর ওটাকে স্টোর করতে হয় এক্স ওয়াই ভ্যারিয়েবলের ভিতরে, রাইট? এখন কথা হইতেছে এক্স ওয়াই কি আজীবন লিখবেন? আপনার সিচুয়েশন অনুযায়ী কি নাম চেঞ্জ করতে হবে না? আপনার নাম দেওয়া শিখতে হবে না? তাহলে এই নাম দেওয়া শিখতে হলে আমাদেরকে কি করতে হবে, নেমিং, ভ্যারিয়েবল নেমিং শিখতে হবে, যে ভ্যারিয়েবলের নাম কিভাবে দিতে হয়, আকিকা দিতে হয় কিভাবে। রিয়েল লাইফে এখন আপনারা চিন্তা করেন যে একটা বাচ্চা জন্মগ্রহণ করছে, তাহলে তার একটা নাম দেন না? নাকি এক্স ওয়াই জেড লেখেন? নাকি ওই যে পিচ্চি নাম, পিচ্চি, হ্যাঁ থাকে না কিছু হোটেলে, পিচ্চি, তো আমরা কি পিচ্চি নামই রেখে দেই? রাখি না তো। তাহলে আমরা কি করি, তার একটা নাম রাখি। তো একটা নাম রাখতে গেলে আমরা কি কি চিন্তা করি বলেন তো? আপনাদের প্রথম চিন্তা কি আসে? রিয়েল লাইফ উদাহরণের সাথে আমরা হচ্ছে পাইথন শিখবো বলছিলাম না? তাহলে রিয়েল লাইফে আপনি চিন্তা করেন একটা নতুন বাচ্চা আসছে পৃথিবীতে, তাহলে এখন তার নাম রাখবেন, তাহলে প্রথম কি জিনিস? তাহলে আগে লিঙ্গ ঠিক করেন, রাইট? যে সে ছেলে না মেয়ে, তাহলে ছেলে হলে একরকম নাম হবে, মেয়ে হলে আরেক রকম। এরপরে আমরা কি চিন্তা করি? শিওর আপনারা? ধর্ম দেখি। ধর্ম, আগে আমাদের ধর্ম দেখতে হবে না, কারণ নাম তো ধর্ম অনুযায়ী আলাদা হয়। যদি হচ্ছে ইয়া হয়, মুসলমান হয়, তাহলে আমরা মোহাম্মদ লাগাই, যদি হিন্দু হয় শ্রী শ্রী লাগাই, বৌদ্ধ হলে জন লাগাই। তো এক একজনের হচ্ছে ফ্যামিলি গোষ্ঠীর আবার আলাদা আলাদা টাইটেলও আছে, রাইট? তাহলে আমাকে অনেক কিছু দেখতে হচ্ছে। এরপরে আবার আমরা কি করি, নাম তো রেখে দিব, তাহলে আমরা অর্থ দেখতেছি, আবার বাবা মায়ের ইনিশিয়াল দেখি, যে এস দিয়ে শুরু হয়েছে না এ দিয়ে শুরু হয়েছে, আমার বাচ্চার নামও এ দিয়ে শুরু করবো, ঠিক আছে? তারপরে আবার কি করি, টাইটেল লাগাই, যে আমার বংশের টাইটেল কি, চৌধুরী বংশ, চৌধুরী সাহেব, তাই না? তারপরে আমরা কি করি, আকিকা দিয়ে দেই, নাকি যে এটাই ফাইনাল, এরপরে আর চেঞ্জ হবে না। তো এই যে এতগুলো প্রসেস করি, তাহলে আমাদের ভ্যারিয়েবল লিখতে গেলে খালি এক্স ওয়াই কেন দেবো? তাহলে এটারও একটা কি আছে, প্রসেস আছে, রাইট? তাহলে এই প্রসেসটা যদি আপনাদের মনে না থাকে, তাহলে আমরা একটু দেখে দেখে করবো। W3 স্কুলে, W3 স্কুলে যাবেন, যাওয়ার পরে পাইথন খুঁজবেন, এখানে দেখেন এই যে পাইথন আছে, পাইথনে যাবেন, পাইথনে গিয়ে ভ্যারিয়েবল খুঁজবেন, এই যে ভ্যারিয়েবল, ঠিক আছে? ভ্যারিয়েবলের ভিতরে দেখেন ভ্যারিয়েবল নেমস দেখতে পাচ্ছি, এখানে আপনার সুন্দরভাবে ইয়াগুলা বলে দিছে। তা আমাদের প্রথম যেটা লেখা থাকে সেটা হচ্ছে কি, ভ্যারিয়েবল নেম স্টার্ট হবে অবশ্যই লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে। তাহলে আমরা যে ভ্যারিয়েবলটা দিছি লেটার দিয়ে শুরু হয়েছে না, তাহলে আমরা চাইলে আন্ডারস্কোর দিয়েও স্টার্ট করতে পারতাম, আন্ডারস্কোর এক্স। তাহলে আউটপুটে আমাকে কি করতে হতো, আন্ডারস্কোর এক্স। তাহলে আমরা রান করি তো কাজ হয় কিনা, কোনো ইরর দিছে? তার মানে আমার শুরুটা হবে কি দিয়ে, প্রথম শর্ত হচ্ছে যে কোনো লেটার A to Z এর ভিতরে অথবা আন্ডারস্কোর। আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার এখানে অ্যালাউড না। সবাইকে বুঝছি? তাহলে যদি ভ্যারিয়েবলের আকিকা দিতে চাই, তাহলে প্রথম শর্তটা কি করতে হবে, আলফাবেট হইতে হবে A to Z, সেটা বড় হাতের হইতে পারে, ছোট হাতের হইতে পারে, আবার আন্ডারস্কোর দিয়েও স্টার্ট করা যেতে পারে। অন্যান্য ল্যাঙ্গুয়েজে আবার ডলার সাইন ইউজ করে, বাট আমাদের এখানে কি আন্ডারস্কোর। ক্লিয়ার? তাহলে আন্ডারস্কোর ইউজ করলাম। এরপরে বলতেছে যে নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না, কই গেল
বলছে ভ্যারিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। তাহলে আমরা নাম্বার দিয়ে কোনো নাম স্টার্ট করতে পারবো না, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এভাবে করতে পারবো না। তাহলে আমরা বলতে পারবো না 1y, বলতে পারবো? না। পারবো না। তাহলে স্টার্টিং এ সবসময় কি আন্ডারস্কোর অথবা লেটার। নিউমেরিক্যাল নাম্বার শুরুতে দিতে পারবো না, কিন্তু শেষে দিতে পারবো, মাঝে দিতে পারবো, কিন্তু শুরুতে না। তাহলে আমরা y1 দিতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু 1y দিতে পারবো না, 10y দিতে পারবো না। আমরা y10 দিতে পারবো, ক্লিয়ার? তাহলে আগে না পরে ইউজ করতে পারবো। তাহলে আমরা যদি এখানে y1 দেই তাহলে কি ভুল হয় কিনা দেখি তো, রান হয়? ধরেন 20 দিলাম, 30 দিলাম, হয়েছে না? তাহলে আমার প্রথম দুইটা শর্ত কি? একটা হলো, প্রথম শর্ত হচ্ছে হয় আন্ডারস্কোর না হয় লেটার দিয়ে স্টার্ট করব, A to Z। দ্বিতীয় শর্ত হচ্ছে আমি নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো না, ঠিক আছে? তৃতীয় শর্ত হচ্ছে মাঝে বা পরে ইউজ করতে পারবো। তাহলে বলতেছে এ ভ্যারিয়েবল নেম ক্যান অনলি কন্টেইন মানে কি? ধারণ করতে পারে আলফা নিউমেরিক ক্যারেক্টার্স অ্যান্ড আন্ডারস্কোর। তার মানে আলফা নিউমেরিক, এটা তো আমরা অলরেডি পরিচিত। আলফা মানে কি? A to Z, আর 0 থেকে 9 আর আন্ডারস্কোর, এই তিনটা ছাড়া ওই ভ্যারিয়েবলের ভিতরে আর কিছু ইউজ করা যাবে না। তাহলে স্পেসও ইউজ করা যাবে না। স্পেস কি? স্পেস ওটা কি? স্পেশাল ক্যারেক্টার। তাহলে আমরা কি করতে পারবো না? এর বাইরে কোনো কিছু ইউজ করতে পারবো না। তাহলে A to Z, 0 থেকে 9 আর আন্ডারস্কোর, এই তিনটা দিয়ে আমরা শুরু করতে পারবো। কিন্তু শুরুতে আবার আন্ডারস্কোর আর আলফাবেট ছাড়া স্টার্ট করতে পারবো না। আর নিউমেরিক্যাল নাম্বার প্রথমে দিতে পারবো না, বাট পরে দিতে পারবো। তাহলে প্রথম তিনটা শর্ত আমার ডান। 3 নম্বর শর্তে কি বলছে? ভ্যারিয়েবল নেম আর কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে কি? বড় হাতে ছোট হাতে লেখা যাবে না। যেমন আমরা এখানে কি দিছি? ওয়াই ছোট হাতে দিছি, রাইট? এখানে যদি এসে ওয়াই বড় হাতে দিয়ে দেই, আপনার কাছে তো মনে হবে যে না, এটা তো একই জিনিস, কিন্তু এখানে এসে আমাকে ইরোর দিবে। দেখেন আমাকে ইরোর দেয় না। ও আচ্ছা, এখনো তো দিবে না। যখন এই যে এখানে আউটপুট যখন আসছি, ভ্যারিয়েবল দিছি ছোট হাতের ওয়াই আর বড় হাতের ওয়াই হয়ে গেছে কোথায়? 3 নম্বর লাইনে। তখন সে বলতেছে এইটা কে? আমি তো চিনি না। তাহলে এর ভ্যালু আমি কোথা থেকে প্রিন্ট করব? বুঝতে পারছি? তো এই জন্য সে বলতেছে যে সে সাজেস্ট করতেছে আপনি কি ছোট হাতের ওয়াই সাজেস্ট করতেছেন। তার মানে কি? আপার কেস মানে হচ্ছে বড় হাতের আর লোয়ার কেস মানে ছোট হাতের। তো আপনি যদি এখানে লোয়ার কেস ইউজ করেন আর এখানে যদি আপার কেস ইউজ করেন, তাহলে এটা দুইটাকে আলাদা আলাদা ভ্যারিয়েবল হিসেবে সে কাউন্ট করবে। আর যেহেতু আপনি বড় হাতের ওয়াই দিয়ে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখেন নাই, কোনো ভ্যালু নাই, তখন সে বলবে এটা নট ডিফাইন্ড। নট ডিফাইন্ড মানে কি? তার আগে থেকে পরিচিত না। বুঝতে পারছি? সে আগে যদি এটা পাইতো তাহলে সে এটা নিত না। সবাই কি ক্লিয়ার? তাহলে আমাদের এই পাইথন কি? কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে কি? বড় হাতের ছোট হাতের মিক্স করা যাবে না। যা লিখবেন হুবু ওটাই দিতে হবে, হয় ছোট হাতে না হয় বড় হাতে, যেটা দিবেন সেটাই। আপনি মিক্স করেও লিখতে পারেন বড় হাতে ছোট হাতের, বাট যখন আপনি আউটপুটে বা অন্য কোথাও ইউজ করবেন তখন সেমটাই দিতে হবে। বড় হাতের দিয়ে থাকলে বড় হাতের, ছোট হাতের বড় হাতের মিক্স করে থাকলে ছোট হাতের বড় হাতের মিক্স করে লিখতে হবে। এক কথায় যেভাবে ডিক্লেয়ার করবেন ভ্যারিয়েবল, ওটার ভিতরে যা ইনপুট নেবেন ওটাই আপনাকে আউটপুটে সেম ভ্যারিয়েবলটাই লিখতে হবে। বুঝতে পারছি? তো এই জন্য অনেক সময় ভুল হয়। এই জন্য কি করবেন? এইভাবে কপি করবেন, কপি করে নিয়ে যায় বসাই দিবেন। বুঝতে পারছি? যেন নাম ভুল না হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে শর্ত কি বলছে? বলছে ভ্যারিয়েবল নেম ক্যান নট বি এনি অফ দি পাইথন কিওয়ার্ড। তাহলে পাইথনের কিওয়ার্ড গুলোকে আমরা কি করতে পারবো না? ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। কারণ কিওয়ার্ড কি? কিওয়ার্ড হইতেছে এমন সব শব্দ যেই শব্দগুলা পাইথন নিজস্ব ভাবে ইউজ করে, নিজস্ব একটা মিনিং আছে ওই শব্দের। যেমন ইফ, ইফ মানে যদি, এটা আমি ভ্যারিয়েবল হিসেবে ইউজ করলে পাইথন আমাকে ইউজ করতে দিবে না, কারণ পাইথন নিজে ওটাকে ইউজ করে, ওটা নির্দিষ্ট একটা অর্থ সে বহন করে, যার কারণে ওই ইফটাকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। ফর ইউজ করতে পারবো না, ইন ইউজ করতে পারবো না। ওকে, তো এই ধরনের কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলো এখানে লিস্ট করাই আছে। এই কিওয়ার্ডগুলোকে আমরা কি করতে পারবো না? ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। তো সাধারণত এই ভ্যারিয়েবলগুলোর সাথে আমাদের কি হয় না? ক্লাস হয় না। ঠিক আছে? কারণ ওদের কিওয়ার্ডগুলো আর আমাদের কিওয়ার্ড যে ভ্যারিয়েবল হবে সিচুয়েশন অনুযায়ী হবে না। বুঝতে পারছি? তাহলে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড আছে, এগুলো আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করতে করতে শিখে যাবেন কি কি কিওয়ার্ড আছে। বুঝতে পারছি? এই কিওয়ার্ডগুলোকে আপনি ভ্যারিয়েবল হিসেবে ইউজ করতে পারবেন না। তাহলে আমাদের প্রথম থেকে রুলসগুলো যদি একটা একটা করে আসি,
ফার্স্ট রুল হচ্ছে আন্ডারস্কোর অথবা লেটার দিয়ে স্টার্ট করতে হবে। দ্বিতীয় রুলস হচ্ছে নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো না। তৃতীয় রুলস হচ্ছে একটা ভেরিয়েবলের ভিতরে শুধুমাত্র আলফা, নিউমেরিক আর আন্ডারস্কোর এই তিনটা থাকবে, এর বাইরে কোনো কিছু ইউজ করা যাবে না, তার মানে স্পেশাল ক্যারেক্টার বাদ। বুঝেছি? 4 নম্বর ক্যারেক্টার হচ্ছে 4 নম্বর কি কেস সেনসিটিভ, বড় হাতে ছোট হাতের মিক্স করা যাবে না, মানে আপনি যেই কেসে লিখবেন ওই কেসে আবার অন্য জায়গাতেও সেমটাই লিখতে হবে। 5 নম্বর কি ছিল, কিওয়ার্ড গুলাকে ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবে না। এই হচ্ছে ভেরিয়েবলের নেমিং। এই শর্তগুলাকে যদি আপনারা ইউজ করে যদি কাজ করতে পারেন তাহলে আপনাদের কোনো ইরর আসবে না, আপনারা চাইলেই আপনাদের মতো করে ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করতে পারবেন। এই যে এগুলো হচ্ছে সবগুলা রাইট, ঠিক আছে, ভ্যালিড, আর এগুলো হচ্ছে ইনভ্যালিড। এভাবে আপনি করতে পারবেন না। আপনি হাইফেন ইউজ করতে পারবেন না, স্পেস ইউজ করতে পারবেন না, এগুলোর বদলে আপনি আন্ডারস্কোর ইউজ করবেন লেখার ভিতরে, ঠিক আছে। এই যে যেমন এখানে আন্ডারস্কোর ইউজ করছে, বুঝতে পারছি? ক্লিয়ার? তাহলে এগুলোকে আপনারা একটু কি করবেন, প্র্যাকটিস করবেন। আমি এই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এই লিঙ্ক তো দিলাম। তাহলে আপনারা আর মাত্র আমাদের 5 মিনিট সময় আছে। আপনারা এই যে সলিউশন এটার ভিতরে আছে, এই যে 3 নম্বরের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে একটু নিচের দিকে আসলে এই যে সি প্রোগ্রামিং দিয়ে করা আছে। তো যারা সি প্রোগ্রামিং পারেন তারা তো বুঝছেন, ঠিক আছে। পাইথনে ওটাকে কনভার্ট করা শিখতে হবে। ছেলে অনেক মুচকে হাসতেছে অনেক, ঠিক আছে। আচ্ছা, সবাই ক্লিয়ার?